হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পিকেস ম্যাথমেটিক্স ক্লাস। আজ আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। সেটা হচ্ছে কি যে বিভিন্ন সংখ্যা দ্বারা বিভাজ্যতার নিয়মাবলীর প্রমাণ। তোমরা বা আমরা সকলেই ছোটোবেলার থেকে সবাই প্রায় জানি যে বিভিন্ন সংখ্যা দ্বারা বিভাজ্যতার নিয়মগুলি কি। যেমন কোনো একটা সংখ্যার অঙ্কগুলির যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে মূল সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, এটা আমরা প্রত্যেকেই জানি। বা কোনো সংখ্যার শেষ অঙ্ক দুটি 4 দ্বারা বিভাজ্য হলে মূল সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য, এগুলো আমরা সবাই জানি। কিন্তু এগুলো কেন হয়, এই নিয়মের প্রমাণগুলো কিন্তু আমাদের সকলের জানা নেই। তো যারা জানো ওয়েলকাম, আর যারা জানো না তারা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো। খুবই সহজ প্রমাণ, A to Z প্রত্যেকে বুঝতে পারবে আশা করি। ওকে, সো লেট স্টার্ট। প্রথমেই আমি বলবো যে 3 দ্বারা বিভাজ্যতার নিয়মের প্রমাণটা। তিন দ্বারা বিভাজ্যতার নিয়মের প্রমাণ। দেখো, তোমরা জানো যে একটা সংখ্যার অঙ্কগুলির যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে মূল সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য। যেমন ধরো একটা উদাহরণ দিয়ে আমি 144, এর অঙ্কগুলির যোগফল 9, এই 9 3 দ্বারা বিভাজ্য, মানে পুরো 144ও 3 দ্বারা বিভাজ্য। কেন হয় সেটা আবার দেখো। ধরো আমি এইরকম 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যায় কনসিডার করছি। সেই সংখ্যাটির একক, দশক, শতকের অঙ্ক যথাক্রমে আমি ধরে নিচ্ছি সি, বি, এ। তাহলে একটা সংখ্যার শতক, দশক এবং এককের অঙ্ক যদি এ, বি, সি হয়, তাহলে সংখ্যাটি কথায় আমরা জানি যে শতকের অঙ্কের সঙ্গে 100 গুণ প্লাস দশকের অঙ্কের সঙ্গে 10 গুণ প্লাস এককের অঙ্ক, তাহলে মূল সংখ্যাটি হচ্ছে এইটা 100A প্লাস 10B প্লাস সি। এবার দেখো এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হওয়ার শর্তটা কি। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো 100A এটাকে 99A প্লাস এ, 10B এটাকে লেখা যায় 9B প্লাস বি, আর প্লাস সি যেমন আছে পড়ে থাকলো। তো এটাকে 99A প্লাস 9B, এই দুটোকে একসঙ্গে নিলাম, আর বাকি যে টার্মগুলো থাকলো এ প্লাস বি প্লাস সি। এবার দেখো এই টোটালটা এখান থেকে 9 কমন নেওয়া যাবে, 9 ইন্টু 11A প্লাস বি। তো 9 কমন নেওয়া গেল, মানে তাহলে এই যে পোর্শনটা এটা 9-এর গুণিতক। 9-এর গুণিতক মানে এটা 3-এরও গুণিতক, 3 ইন্টু 3 ইন্টু এটা লেখা যায় এটাকে। তাহলে এটা 3-এর গুণিতক মানে এইটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে এবার এই পোর্শনটা যদি 3 দ্বারা বিভাজ্য হয়, এবার বাকি যে পোর্শনটা পড়ে থাকছে এ প্লাস বি প্লাস সি, একটু ভাবো এইটা যেহেতু 3 দ্বারা বিভাজ্য মানে কি 3-এর গুণিতক, তাহলে এবার বাকি এই পোর্শনটাও যদি 3-এর গুণিতক হয়, তাহলে এই দুটোই 3-এর গুণিতক হলে, মানে দুটো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হলে তাদের যোগফল, দ্যাট মিন্স এটাও 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই যে মূল যে আমাদের সংখ্যাটি ছিল এইটা 3 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে এইটা এ প্লাস বি প্লাস সি। তার মানে কি যেই সংখ্যার অঙ্কগুলির যোগফল এইটা 3 দ্বারা বিভাজ্য হলে, এই পোর্শনটা 3 দ্বারা বিভাজ্য হলে পুরো সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য। বোঝা গেল? তাহলে 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম তো জানা গেল। এবার 9 দ্বারা বিভাজ্যতার নিয়মটা কি। 9 দ্বারা বিভাজ্যতারও কিন্তু একই নিয়ম, যে কোনো সংখ্যার অঙ্কগুলির যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে মূল সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য। তো কেন, সেটারও কিন্তু সেম প্রমাণ, এই প্রমাণটাই দেখো। 9 দ্বারা বিভাজ্যতার ক্ষেত্রেও ধরে নিচ্ছি ওই রকমই, একক, দশক, শতকের অঙ্ক যথাক্রমে সি, পি, এ, তাহলে সেক্ষেত্রে মূল সংখ্যাটিও এইরকমই হবে, সেটাকে আমরা এই আকারে লিখতে পারি। এবার তার মধ্যে এই পোর্শনটা 9 দ্বারা বিভাজ্য, তাহলে বাকি এবার এই পোর্শনটুকুই 9 দ্বারা বিভাজ্য হলেও কিন্তু পুরো সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হচ্ছে। ওকে, তাহলে এটা তো গেল 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম। এটা হচ্ছে আমি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার ক্ষেত্রে দেখালাম। এবার একই রকমভাবে যদি 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয় সেক্ষেত্রেও কিন্তু সেম প্রমাণ। চলো 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যার ক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি প্রমাণটা। ধরো 4 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার অঙ্কগুলি হলো এ, বি, সি, ডি, হাজার, শতক, দশক, এককের অঙ্ক। তাহলে এই সংখ্যাটি কেমন হবে।
1000A প্লাস 100B প্লাস 10C প্লাস D। ঠিক আগের মতনই এইটাকে দেখো 999A প্লাস A লেখা যায় 1000A-কে। আচ্ছা, প্লাস 100B-কে ভেঙে আমরা লিখব 99B প্লাস B। 10C-কে লেখা যায় 9C প্লাস C, আর ডিটা যেমন আছে পড়ে থাকলো। এইবার এগুলোকে যদি আমরা একটু সাজিয়ে নিই, এটা হলো, আর বাকি এইগুলো পড়ে থাকলো। তো তার মধ্যে দেখো এই পোর্শনটাকে এখান থেকে 9 কমন নিয়ে এইভাবে লেখা যায়, বাকি পড়ে থাকছে এই পোর্শনটুকু নিয়ে। তাহলে এবার দেখো এর মধ্যে এই যে টার্মটা, এটা 9-এর গুণিতক, মানে এটা 3 দ্বারা বিভাজ্য। এইটা 3 দ্বারা বিভাজ্য মানে তার সঙ্গে যা কিছুই গুণ থাক না কেন এই টোটালটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে এইবার এই পুরোটা 3 দ্বারা বিভাজ্য হওয়ার পর বাকি এই পোর্শনটাও যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমরা বলতে পারবো যে এই পুরো সংখ্যাটা, তার মানে এই সংখ্যাটা যার কিনা একক, দশক, শতকের অঙ্ক, হাজারের অঙ্ক যথাক্রমে DCBA, এটাও কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে। ওকে, তাহলে 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমরা দেখতে পেলাম কি, যে সংখ্যাটির অঙ্কগুলির যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে মূল সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এইবার আসি, এটা তো গেল 9 দ্বারা বা 3 দ্বারা বিভাজ্যতার একই নিয়ম। এবার ঠিক এইটার থেকেই 2 দ্বারা বিভাজ্যতার নিয়মগুলো কিন্তু বলা যাবে। 2, 5, 10 এই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্যতার নিয়মও দেখো আমি বলছি। ধরো এই 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এটাই কনসিডার করছি। তো এইটার ক্ষেত্রে এই যে প্রথম এই যে পোর্শনটুকুনি 2 দ্বারা বিভাজ্যতার জন্য কোনো ঝামেলা নেই। এই টোটাল পোর্শন থেকেই কিন্তু 10 কমন যাচ্ছে। দেখো 10 কমন নিয়ে এটাকে 100A প্লাস 10B প্লাস C এটা লেখা যায়, প্লাস D পড়ে থাকলো। এবার দেখো এই পোর্শনটুকুনি এটা 10-এর গুণিতক। 10-এর গুণিতক মানে এটা কিন্তু 2 দ্বারা বিভাজ্য। তাহলে এই টোটালটা 2 দ্বারা বিভাজ্য বলে এবার তাহলে বাকি শুধুমাত্র এই D, এইটা যদি 2 দ্বারা বিভাজ্য হয় তাহলেই কিন্তু মূল সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। তার মানে কি বোঝা গেল, এই সংখ্যাটির মধ্যে এককের অঙ্কটা 2 দ্বারা বিভাজ্য হলে পুরো সংখ্যাটিও 2 দ্বারা বিভাজ্য হবে। এবার এককের অঙ্ক 2 দ্বারা বিভাজ্য কখন হয়, এটা সিম্পলি আমরা জানি যে এটা 0 বা যে কোনো জোড় সংখ্যা 2, 4, 6, 8 থাকলেই সেটা 2 দ্বারা বিভাজ্য। তাহলে এই কারণে শুধুমাত্র এককের অঙ্কের উপরে নির্ভর করে কিন্তু বলে দেওয়া যায় যে পুরো সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে কি করে। ওকে, তো সিমিলারলি 5 বা 10 দ্বারা বিভাজ্যতার নিয়মও কিন্তু এখান থেকেই চলে আসবে। তাহলে 2, 3, 5, 10, 9 এই বিভাজ্যতার নিয়মগুলো জানা গেল। আর 6 দ্বারা বিভাজ্যতার নিয়মটা কি? 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে যে 2 এবং 3 দুটো দ্বারা বিভাজ্য হলে সেটা 6 দ্বারা বিভাজ্য হবে, এটা তোমরা জানো। এইবার যে আসি যেটা মোস্ট ইম্পর্টেন্ট, 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম। তো আমি 4 অঙ্ক বিশিষ্ট এই সংখ্যাটাই কনসিডার করছি। দেখো যে এই সংখ্যাটা মিন্স এই সংখ্যাটা, তাই তো, ABCD বলতে এই সংখ্যাটা। তো এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্যতা নিয়মটা কি দেখো। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো 1000A এটাকে ভেঙে 700A প্লাস 300A প্রথমে করলাম। আচ্ছা, 100B এটাকে ভেঙে 70B প্লাস 30B। আচ্ছা, 10C এটাকে ভেঙে 7C প্লাস 3C অ্যান্ড ডিটা যেমন আছে পড়ে থাকলো। আচ্ছা, এইবার আমরা কি করব, এই 700A 70B 7C এইগুলোকে একসঙ্গে করলাম। তাহলে বাকি যেটা পড়ে থাকছে দেখো 300A প্লাস 30B প্লাস 3C প্লাস D এটা পড়ে থাকছে। তো এইটাকে আমরা এরকম করতে পারি, দেখো আচ্ছা এই 7C, তো এই ডিটাকে আমরা এইভাবে নিয়ে নিই, ডিটাকে আমরা নেব 7D মাইনাস 6D। ডিটাকে করলাম 7D মাইনাস 6D। তাহলে এখান থেকে
এই 700A 70B 7C আর এইখান থেকে প্লাস 7D এটাকেও আমি এর সঙ্গে নিয়ে নিলাম, আর প্লাস বাকি যেটুকু পড়ে থাকছে সেটুকুকে আমি আলাদা করে দিলাম 300A 30B 3C আর হচ্ছে -6D, এইটুকু থাকলো। এইবার দেখো এখান থেকে এই পোর্শনটা তো 7-এর গুণিতক, এখান থেকে 7 কমন গেলে যেটা পড়ে থাকছে, তাহলে এইটা 7-এর গুণিতক মানে 7 দ্বারা বিভাজ্য। এবার বাকি এখান থেকে দেখো এটাকে এইভাবে লেখা যায়, এখান থেকে 3 কমন নিলে 100A প্লাস 30B প্লাস C -2D। তাহলে এবার খেয়াল করো এই টোটাল সংখ্যাটা, দ্যাট মিন্স এটাকে 7 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য একটু খেয়াল করো এই পোর্শনটা কিন্তু 7 দ্বারা বিভাজ্য অলরেডি হয়ে গেছে, যেহেতু এটা 7-এর গুণিতক। তাহলে বাকি এবার এই পোর্শনটা 7 দ্বারা বিভাজ্য হলেই কিন্তু আমরা বলতে পারি পুরো সংখ্যাটাও 7 দ্বারা বিভাজ্য। তার জন্য কি করতে হবে দেখো, এবার এটা কি আছে 3 ইন্টু এটা, তাহলে এই দুটোর গুণফল 7 দ্বারা বিভাজ্য হতে গেলে, এবার 3 তো 7 দ্বারা কখনোই বিভাজ্য না আমরা জানি, তাহলে এবার বাকি এইটুকু যদি 7 দ্বারা বিভাজ্য হয় বা 7-এর গুণিতক হয় তাহলে কিন্তু পুরো এই সংখ্যাটিও 7 দ্বারা বিভাজ্য হবে। এবার এইটা বলতে কি বোঝাচ্ছে এটা একটু ভাবো, 100A প্লাস 10B প্লাস C, এইটা বলতে কোন সংখ্যাটা? এটা বলতে কি বোঝায়, এই ডিটাকে বাদ দিয়ে শুধু ABC পরপর লিখলে যে সংখ্যাটা, এইটাকে যদি এককের অঙ্ক, এটা দশক, এটা শতকের অঙ্ক ভাবো, তাহলেই কিন্তু এইটা হয়ে যাচ্ছে কি 100A প্লাস 10B প্লাস C। তাহলে ডি বাদ দিয়ে বাকি যে পোর্শনটুকুনি পড়ে থাকলো এইটাই হচ্ছে আমার 100A প্লাস 10B প্লাস C। তাহলে এইটা তার থেকে বিয়োগ করতে হবে 2D, মানে এই যে এককের যে অঙ্ক তার দ্বিগুণ। তাহলে এইটার থেকে যদি আমরা এককের অঙ্কের দ্বিগুণটা বিয়োগ করে এবার সেই বিয়োগফলটা যদি 7 দ্বারা বিভাজ্য হয়, এই পোর্শনটা যদি 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে কিন্তু মূল সংখ্যাটিও 7 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমি ফাইনালি আরেকবার বলছি, এই 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এইটা 7 দ্বারা বিভাজ্যতার নিয়মটা হলো কি, এই লাস্ট অঙ্কটা বাদ দিয়ে বাকি যে পোর্শনটুকু পড়ে থাকছে এইটা, সেটার থেকে এই শেষ যে এককের অঙ্ক তার দ্বিগুণ বিয়োগ করব। তাহলে এই ABCর থেকে ডি এর দ্বিগুণ 2D বিয়োগ করব, বিয়োগ করে যে পোর্শনটা আসছে এইটা যদি 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে মূল সংখ্যাটিও 7 দ্বারা বিভাজ্য হবে। এইবার এই প্রসেসটাকে দেখা যাচ্ছে যে এইটুকুর থেকে 2D বিয়োগ করে যে সংখ্যাটি আসলো সেটা হয়তো আমরা বুঝতে পারলাম না 7 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে এবার যে সংখ্যাটি আসলো সেটার উপরে আবার এই প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে এইটাই রিপিটেডলি অ্যাপ্লাই করে করে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত আমরা বুঝতে পারি যে সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। এবার এটা তো আমি 4 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে বললাম, এটা 5, 6, 7 যে কোনো অঙ্কের সংখ্যার ক্ষেত্রেই কিন্তু এই নিয়মটি প্রযোজ্য। তো চলো একটা উদাহরণ দিয়ে আমি বিষয়টাকে বলি, তাহলে তোমাদের ক্লিয়ার হবে। দেখো, তো এইখানে করি, একটা 7 দ্বারা বিভাজ্য একটা ছোট্ট সংখ্যা আমি ধরি, সে 812। 812, তো এইটি 7 দ্বারা বিভাজ্য। তো এটা প্রমাণ করব কি করে? আমি বলেছিলাম কি নিয়মটা, যে প্রথমত এই এককের অঙ্কটা বাদ দেব, দিয়ে বাকি যে পোর্শনটা পড়ে থাকলো তার থেকে এককের অঙ্কের দ্বিগুণ বিয়োগ করব। দেখো, তাহলে এটা বাদ দিয়ে যেটা পড়ে থাকলো 81, তার থেকে আমরা বিয়োগ করব কি এককের অঙ্কের দ্বিগুণ 4, তাহলে এটা বিয়োগ করলে 77। এবার দেখো এই 77 7 দ্বারা বিভাজ্য, এটা আমরা সহজেই বুঝতে পারছি। তাহলে এইটা যদি 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই মূল এই সংখ্যাটিও 7 দ্বারা বিভাজ্য হবে। ওকে, আচ্ছা এবার একটা বড় সংখ্যা কনসিডার করি। মনে করো 1521, এই সংখ্যাটি দেখা যাক এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য হয় কি না। তার জন্য কি করব আমি বলেছিলাম, এই শেষ এককের সংখ্যাটা বাদ দিয়ে, এককের অঙ্কটা বাদ দিয়ে যে পোর্শনটুকুনি পড়ে থাকছে এটার থেকে এককের অঙ্কের দ্বিগুণ, তাহলে এটার দ্বিগুণ 2, তাহলে এটার থেকে 2 বিয়োগ করব। 2 বিয়োগ করলে যেটা আসছে 154।
এবার দেখতে হবে 154টা 7 দ্বারা বিভাজ্য কিনা। এটা কিন্তু অলরেডি দেখেই বোঝা যাচ্ছে এটা 7 দ্বারা বিভাজ্য, তাহলে এটা 7 দ্বারা বিভাজ্য বলে মূল সংখ্যাটিও 7 দ্বারা বিভাজ্য। এইবার কথা, এইটা যদি কেউ দেখে না বুঝতে পারো যে এটা 7 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা, তাহলে এইটার উপরে আবার ওই প্রসেসটা রিপিট করতে হবে। তাহলে আমরা এখন দেখবো যে এইটা 7 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। ওকে, 154, তাহলে 154 7 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা তার জন্য কি করব, সেই একই প্রসেস, এককের অঙ্কটা বাদ দিয়ে বাকি যে পোর্শনটা পড়ে থাকবে তার থেকে এককের অঙ্কের দ্বিগুণ মানে 4-এর দ্বিগুণ 8 বিয়োগ করব। তাহলে 15 থেকে 8 বিয়োগ করলে পড়ে থাকছে 7। তাহলে এইটি 7 দ্বারা বিভাজ্য, 7 এটা তো 7 দ্বারা বিভাজ্য, তাহলে এটা 7 দ্বারা বিভাজ্য হলে এটাও 7 দ্বারা বিভাজ্য হবে। আর এইটা 7 দ্বারা বিভাজ্য হলে তাহলে এখান থেকে বলা যাবে এই পোর্শনটাও 7 দ্বারা বিভাজ্য। ওকে, ক্লিয়ার? তাহলে এই গেল হচ্ছে 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম এবং তার প্রমাণ। এইবার লাস্ট আমরা আসি 11 দ্বারা বিভাজ্যতার নিয়মে। না সরি আর দুটো যেটা আছে 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম, 4 এবং 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম, এইটা বলি আগে। তো মনে করো সেই একই সংখ্যার ক্ষেত্রে আমি কনসিডার করছি এই সংখ্যাটাই তোমরা জানো যে যে কোনো সংখ্যায় 4 দ্বারা বিভাজ্যতার নিয়মটা কি, যে শেষ দুটো অঙ্ক যদি 4 দিয়ে ভাগ করে মেলে তাহলে পুরো সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য হবে। যেমন প্রথম সংখ্যাগুলো যাই হোক না কেন, শেষ দুটো অঙ্ক যদি 4 দ্বারা বিভাজ্য হয়, ধরো 62,544, এর শেষ দুটো সংখ্যা দেখতে হবে। তো যে 44 এইটা 4 দ্বারা বিভাজ্য, তাহলে এইটা 4 দ্বারা বিভাজ্য হলেই পুরো সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য হবে। কারণটা কি দেখো, তাহলে মনে করলি আমি 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এইটা। এবার এটার দেখো এই শেষ দুটো পোর্শন বাদে, এই শেষ অঙ্ক দুটো বাদে বাকি যে পোর্শনটা পড়ে থাকছে এটা কিন্তু সবসময় 4 দ্বারা বিভাজ্য হবে। এটা কি 100-র গুণিতক হচ্ছে, এখান থেকে 100 কমন নিয়ে 10a + b এইভাবে লেখা যাবে। তো এইটা প্লাস এখান থেকে যেটা পড়ে থাকছে 10c + d। তো এটা 100-র গুণিতক মানে এটা 4 × 25 × 10a + b, তাহলে এইটা 4-এর গুণিতকও হলো, তাহলে 4-এর গুণিতক বলে এই পোর্শনটা 4 দ্বারা বিভাজ্য। তাহলে এবার বাকি যেটা পড়ে থাকছে 10c + d, এইটা যদি তার 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে কিন্তু এই পুরো সংখ্যাটা মানে এইটাও 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়মটা হচ্ছে এইটুকু 4 দ্বারা বিভাজ্য হলে 10c + d। তো এইটা বলতে কোন সংখ্যাটিকে বোঝায়? এটা বলতে এটাই বোঝায় যে একক আর দশকের অঙ্ক দুটো মিলে যে সংখ্যাটা তৈরি হচ্ছে, তাই না? সি আর ডি মিলে যে সংখ্যাটা তৈরি হচ্ছে সেটাই কি 10c + d। তো এইটা 4 দ্বারা বিভাজ্য হলে মূল সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য। ঠিক একই রকমভাবে 8 দ্বারা বিভাজ্যতার নিয়মও কিন্তু সেম। 8 দ্বারা বিভাজ্যতার নিয়মটা কি, যে শেষ 3টে অঙ্ক মিলে যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে মূল সংখ্যাটিও 8 দ্বারা বিভাজ্য হবে, শেষ 3টে অঙ্ক মিলে 8 দ্বারা বিভাজ্য হলে। তো এটাও সিমিলার। তো এবার লাস্ট আসি 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম। তোমরা জানো যে জোড় স্থানীয় কোনো একটা সংখ্যার জোড় স্থানীয় অঙ্কগুলির সমষ্টি এবং বিজোড় স্থানীয় অঙ্কগুলির সমষ্টির বিয়োগফল সেটা যদি 0 হয় বা 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে মূল সংখ্যাটিও 11 দ্বারা বিভাজ্য। যেমন একটা এক্সাম্পল, 1 2 3 0 এই সংখ্যাটি মনে করি কনসিডার করি। তো এর জোড় স্থানীয় অঙ্ক কোনগুলি, এই দশক এবং হাজারের অঙ্ক, এই দুটো জোড় স্থানীয় অঙ্ক এবং এই জোড় স্থানীয় অঙ্কগুলির সমষ্টি 4, আর বিজোড় স্থানীয় অঙ্কগুলির সমষ্টি হচ্ছে সেটাও 4। তাহলে এবার এই দুটোর বিয়োগফল এইটি যদি 11 হয় বা 11-র যে কোনো গুণিতক হয় বা 0 হয় তাহলে এটা 11 দ্বারা বিভাজ্য। তো দেখা যাচ্ছে এই দুটোর বিয়োগফল হচ্ছে 0, তাহলে মূল সংখ্যাটিও 11 দ্বারা বিভাজ্য হবে। আর একটা কনসিডার করছি, ধরো 165। তো এইটারও তাই, জোড় স্থানীয় অঙ্ক তো একটাই আছে শুধুমাত্র 6, তাহলে এখানে যোগ করার কিছু নেই। আর বিজোড় স্থানীয় অঙ্ক হচ্ছে এই দুটো 5 আর 1, তাহলে এই দুটোর যোগফল 5 আর 1 6। এবার এই দুটোর বিয়োগফল দেখা যাচ্ছে কত, 0। তাহলে এই দুটোর বিয়োগফল 0 হলে বা 11-র কোনো গুণিতক হলে সেটি
মানে মূল সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। এটা আমরা জানি। তো এবার এটার প্রমাণটা কী হবে দেখা যাক। তো আমি সেই 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যাই কনসিডার করছি ABCD। তাহলে এবার এই সংখ্যাটিকে যেভাবে লেখা যাবে সেই একই কথা, এটা। তো দেখো এবার এটাকে কিভাবে ভাঙাবো, আমরা কি করব, 11 দ্বারা বিভাজ্য যে সংখ্যাগুলো তার মধ্যে যে 1000 এইটার সব থেকে কাছাকাছি কোন সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য সেটা আমরা আগে দেখব। তো এই 1000 সব থেকে কাছাকাছি দেখো 990, এটা 11 দ্বারা বিভাজ্য 990। এবং তার পরের কোন সংখ্যা, মানে এর সঙ্গে আর 11 যোগ করলে যেটা আসছে 1001, এটাও 11 দ্বারা বিভাজ্য। এবার তাহলে 990 আর 1001 এই দুটোর মধ্যে 1000-এর সব থেকে কাছে কোনটা, 1001। তাহলে এটাকে আমি 1001 এইটার সাহায্যে লিখবো। তাহলে এই 1000 এটাকে আমি লিখতে পারি 1001 মাইনাস আচ্ছা প্লাস, এটাও ঠিক সেই রকমই 100টাকে আমরা 11-র গুণিতকের আকারে লিখব। তো 11-র কোন গুণিতকটা 100 সব থেকে কাছে, সেটা হচ্ছে 99। তাহলে আমরা এটাকে 99b প্লাস বি প্লাস 10c। তাহলে 10-এর কাছাকাছি 11-র গুণিতক মানে 11ই হবে। তাহলে 10c এটাকে আমরা লিখব 11c মাইনাস সি, আর প্লাস ডিটা যেমন আছে পড়ে থাকলো। তাহলে এবার এটাকে দেখো, এটাকে আমরা একটু যদি সাজিয়ে লিখি, এইটা a প্লাস 99b প্লাস 11c, এই পোর্শনটা থাকলো। বাকি যে পোর্শনটুকুনি পড়ে থাকছে খেয়াল করো, মাইনাস এ প্লাস বি মাইনাস সি প্লাস ডি আছে, এটাকে ঘুরিয়ে লিখি ডি মাইনাস ডি প্লাস বি মাইনাস এ মাইনাস সি। তার মানে এবার এখান থেকে 11 কমন নিলে যেটা পড়ে থাকছে দেখো, 11 কমন নিলে এটা মোস্ট প্রবাবলি 91 হবে, দেখবে 91a প্লাস এখান থেকে 9b প্লাস সি এটা থাকলো। আর প্লাস এবার এইটা যেটা থাকছে এটা হচ্ছে তোমার বি প্লাস ডি মাইনাস কমন নিয়ে এ প্লাস সি এই। তাহলে এখন এই যে পোর্শনটা এইটা 11-র গুণিতক বলে এটা 11 দ্বারা বিভাজ্য হবে এই পুরো পোর্শনটা। তাহলে এইটা 11 দ্বারা বিভাজ্য হলে এবার বাকি এই পোর্শনটুকুনি যদি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা বলতে পারি এই পুরো সংখ্যাটিও 11 দ্বারা বিভাজ্য। তাহলে এবার এইটা বলতে কি বোঝাচ্ছে দেখো, বি প্লাস ডি মাইনাস অফ এ প্লাস সি। এবার বি প্লাস ডি বলতে কত, অযুগ্ম স্থানীয় অঙ্কগুলির সমষ্টি। আর মাইনাস অফ এ প্লাস সি, এ আর সি এটা কোনটা, যুগ্ম স্থানীয় অঙ্কগুলির সমষ্টি। তাহলে এবার অযুগ্ম স্থানীয় অঙ্কগুলির সমষ্টি আর যুগ্ম স্থানীয় অঙ্কগুলির সমষ্টি করে তাদের ডিফারেন্স বিয়োগফল। তো এইটা যদি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটিও 11 দ্বারা বিভাজ্য হবে, এবং এটাই ছিল 11 দ্বারা বিভাজ্যতার রুল। ওকে, তো এটা তো আমরা 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যার ক্ষেত্রে দেখালাম। একই রকমভাবে 5, 6, 7 যত খুশি সংখ্যক অঙ্কই থাক না কেন সমস্ত সংখ্যার ক্ষেত্রেই 11 দ্বারা বিভাজ্যতার সেম নিয়ম। তো এটাই ছিল আজকের ভিডিও। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ এই ধরনের আরও ম্যাথের ইন্টারেস্টিং ভিডিও সামনে আসছে। ওকে।